বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গ্রীষ্মের বাগানের সেরা একটি ফুল দেশি জবা গাছের পরিচর্যা। আমরা প্রায় প্রত্যেক বাগানেরই দেশি জবা গাছ প্রতিস্থাপন করেই আমাদের বাগান করা শুরু করি। আর এই দেশি জবা গাছে কিন্তু গ্রীষ্মকালে ফোটে প্রচুর পরিমাণে ফুল। তার কারণ দেশি জবা হলো একটি গ্রীষ্মকালীন ফুল। সম্পূর্ণ শীতকাল ডরমেন্সিতে থাকার পর ধীরে ধীরে এই গাছের শীত ঘুম ভাঙে আর ধীরে ধীরে কিন্তু এই গাছের আবার নতুন করে গ্রোথ শুরু হয়। তবে গ্রোথ শুরু হওয়ার আগে আমাদের কিন্তু বেশ কয়েকটা কাজ করতে হয়। আর কি কাজ করতে হয় তা আমার আগের ভিডিওগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে দেখানো আছে। এর আগের ভিডিওগুলোতে আমি A to Z কেয়ার দেখিয়েছিলাম। যদি তোমরা দেখে না থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, চাইলে তোমরা দেখে নিতে পারো। এই মুহূর্তে আমরা মার্চ মাসের মাঝামাঝি সময় এসে উপস্থিত হয়েছি। আর এই সময় আমাদের বাগানের জবা গাছে কিন্তু ধীরে ধীরে কুঁড়ি আসার কথা। যদি তোমাদের বাগানের জবা গাছগুলোতে এখনো পর্যন্ত কুঁড়ি না আসে, যদি গাছের গ্রোথ বন্ধ হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে বলবো কোন খাবার প্রয়োগ করে জবা গাছে প্রচুর পরিমাণে গ্রোথ যেমন আসবে তেমনই গাছে আসবে প্রচুর সংখ্যক কুঁড়ি। আর কুঁড়ি আসা মানেই গাছে ফুটবে প্রচুর পরিমাণে ফুল। তাছাড়া জবা গাছের রোগ পোকা নিয়েও আলোচনা করব, তাই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। একটু স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখতে হবে। এখন একেবারেই ছায়া জায়গায় রাখা যাবে না, ছায়া জায়গায় রাখলে কিন্তু গাছের মধ্যে কুঁড়ি আসবে না। টিপস নাম্বার 2, এই সময় বাগানের প্রত্যেকটা জবা গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে প্রথমে লক্ষ্য করবে যে কোন পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। যদি দেখো যে গাছের পুরনো পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে চিন্তার কোনো কারণ নেই, কিন্তু যদি দেখো যে গাছের নতুন কচি পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তাহলে বুঝতে হবে অবশ্যই গাছের রুটে কোনো প্রবলেম হয়েছে অথবা গাছে ফাঙ্গাস প্রবলেম হয়েছে। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, ভালোভাবে গাছটাকে পর্যবেক্ষণ করতে হবে। গাছের পাতার তলায় বা পাতার উপরে কোনো রকম কোনো পোকামাকড় আছে কিনা ভালোভাবে লক্ষ্য করতে হবে। এরপর দেখতে হবে যে টবের মাটিটা কেমন ময়েশ্চার আছে। যদি দেখো যে টবের মাটি খুব বেশি কাদা কাদা হয়ে আছে বা খুব বেশি শুকিয়ে গেছে, দুটোর মধ্যে যদি যে কোনো একটা হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে সমস্যাটা মাটিতে আছে। মিডিয়া সবসময় হালকা ময়েশ্চার রাখবে, কখনোই যেন অতিরিক্ত মাত্রায় শুকিয়ে না যায়। অতিরিক্ত মাত্রায় শুকিয়ে গেলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেক সময় টবের মিডিয়া এতটা পরিমাণ কাদা কাদা হয়ে থাকে যার কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ে বা কুঁড়িও হলুদ হয়ে ঝরে পড়ে। টিপস নাম্বার 3, বন্ধুরা, এই সময় আমাদের বাগানের প্রত্যেকটা জবা গাছের গোড়ার মাটিতে যেন হালকা রোদ্দুর অবশ্যই লাগে। টবের মিডিয়া যদি সবসময় আগাছা পরিপূর্ণ হয়ে থাকে অথবা যদি পাতার জন্য গাছের মাটিতে ছায়া হয়ে থাকে, যদি রোদ্দুর না লাগে তাহলে কিন্তু টবের মিডিয়াতে ফাঙ্গাস অ্যাটাক করবে, যেটা আমাদের গাছের জন্য অত্যন্ত ক্ষতিকারক। তাই নিচের দিকের যে সমস্ত ছোট ছোট ব্রাঞ্চ আসবে সেই ব্রাঞ্চগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। তা না হলে এই ছোট ব্রাঞ্চগুলো যখন বড় হবে তখন কিন্তু মিডিয়াতে একেবারেই রোদ্দুর লাগবে না। আর মিডিয়াতে রোদ্দুর না লাগলে মিডিয়ার মধ্যে শ্যাওলা জন্মাবে বা ফাঙ্গাস জন্মাবে, যেটা কিন্তু গাছের শিকড়ের জন্য একেবারেই ক্ষতিকারক। তাই সব সময় চেষ্টা করবে যেন নিচের দিকের ব্রাঞ্চগুলো পরিষ্কার রাখার, কখনোই যেন নিচের দিকের ব্রাঞ্চগুলো খুব বেশি বড় না হয়ে যায়। সব সময় গাছের উপরের দিকের ডালপালাগুলোকে বড় রাখার চেষ্টা করবে। টিপস নাম্বার 4, বন্ধুরা, ফুল ফুটে যাওয়ার পর বাসি ফুলগুলোকে কিন্তু এইভাবে তুলে সবসময় ফেলে দেওয়ার চেষ্টা করবে। বাসি ফুলগুলো রেখে দিলে কিন্তু পরবর্তী সময় গাছে কুঁড়ি আসতে দেরি হয় অথবা নতুন ফুল ফুটতে চায় না, অনেকটা সমস্যা হয়। গাছে সবসময় বাসি ফুল ফেলে দেওয়ার চেষ্টা করবে। পুরনো ফুল থাকলে কিন্তু গাছে বীজ তৈরি হয়, আর বীজ তৈরি হলে গাছের মধ্যে সেই গাছে কিন্তু কুঁড়ি আসতে চায় না। তাই সবসময় পুরনো ফুল তুলে ফেলার চেষ্টা করবে। টিপস নাম্বার 5, বন্ধুরা, জবা গাছের মাটিতে যেন কখনোই কোনো রকম আগাছা না থাকে। টবের মিডিয়াতে যদি অতিরিক্ত মাত্রায় আগাছা থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ কখনোই ভালো হবে না। টবের মিডিয়া সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। আগাছা থাকলে গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি হয়। টবের মিডিয়াতে আগাছা থাকলে আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করব সেই খাবার আগাছাতেই আগে খেয়ে নেবে, গাছ কিন্তু সেই খাবার পাবে না। যার ফলে আগাছা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবে। টবের মিডিয়া সবসময় পরিষ্কার থাকলে, মাটি যদি ঝুরঝুরে থাকে তাহলে সেই গাছের কিন্তু গ্রোথ ভালো হয়। বন্ধুরা, জবা গাছের মিডিয়া কিভাবে তৈরি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তো মিডিয়া সবসময় চেষ্টা করবে 40% মাটি, 40% কম্পোস্ট আর 20% কোকোপিট দিয়ে মিশিয়ে তৈরি করার। যদি তোমাদের বাগানের মাটি বালি মাটি না হয়, যদি খুব বেশি এঁটেল মাটি হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণ লাল মোটাদানার বালি মিশিয়ে মাটি তৈরি করার চেষ্টা করবে। এরকমভাবে মাটি তৈরি করলে মিডিয়া সবসময় ঝুরঝুরে থাকে আর গাছে আমরা যখনই জল প্রয়োগ করব সেই জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে এবং গাছের শিকড় ভালোভাবে চলাচল করতে পারবে।
গাছের শিকড় যত বেশি চলাচল করতে পারবে গাছের ভালো বৃদ্ধি হবে। বন্ধুরা এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। মাত্র 3 ধরনের খাবার আমি রেখেছি এই মার্চ মাসের মাঝামাঝি সময়। তো এই কটা খাবারই কিন্তু আমি মার্চ মাসের মাঝামাঝি সময় প্রয়োগ করব। আমি প্রতি মাসে 2বার করে ভিডিও দিই। তো তোমরা কিন্তু ভিডিওগুলো যদি না দেখো তাহলে গাছে যদি খাবার ঠিকঠাক সময় মতো প্রয়োগ না করো গাছের কিন্তু ভালো বৃদ্ধি হবে না। তাই প্রত্যেকটা ভিডিও দেখার অনুরোধ করছি এবং ভিডিও দেখে খাবারগুলো প্রয়োগ করো 15 দিন অন্তর অন্তর, দেখবে গাছের খুব ভালো গ্রোথ হবে। তো এখানে আমি 3 ধরনের খাবার রেখেছি। প্রথম যে খাবারটা রেখেছি সেটা হলো কম্পোস্ট এবং তারপরে রেখেছি ডিএপি এবং তারপর রেখেছি নীল রঙের যে দানাগুলো দেখছো এটা হলো সিউইড গ্র্যানুলস। তো এই মোট 3 ধরনের খাবার রেখেছি। কম্পোস্ট গাছের মাটিতে আমাদের দিতেই হবে। অন্যান্য কোনো খাবার প্রয়োগ না করলেও কম্পোস্ট যদি তোমরা দিতে পারো তাহলে কম্পোস্টের মধ্যে যে ন্যাচারাল এনপিকে আছে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম সেটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছে ফুল আনতে সাহায্য করে, গাছের মাটিকে সবসময় উর্বর রাখে। আর ডিএপি বায়োডিএপি নিতে পারো অথবা তোমরা রাসায়নিক ডিএপি নিতে পারো। বায়োডিএপি যেটা যার মধ্যে আছে ফসফরাস, আবার রাসায়নিক ডিএপি যেটার মধ্যেও আছে ফসফরাস, সামান্য মাত্রায় নাইট্রোজেন আছে। তো কতটুকু পরিমাণ করে নিতে হবে সবটুকুই আমি দেখিয়ে দেবো। সিউইড গ্র্যানুয়েলস নিয়েছি এখানে আমি। তোমরা যদি সিউইড গ্র্যানুয়েলস না পাও সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে বায়োজাইম বা মাইক্রোরাইজাও ইউজ করতে পারো। তো প্রথমেই যে উপাদানটা দেবো সেটা হলো ডিএপি রাসায়নিক অথবা বায়োডিএপি যে কোনো ডিএপি কিন্তু এখানে নিতে পারো। হাতের কাছে যেটা আছে সেটাই নেওয়ার চেষ্টা করবে। ডিএপির মধ্যে আছে প্রচুর মাত্রায় ফসফরাস, আর ফসফরাস গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। তোমরা ডিএপির পরিবর্তে এখানে কিন্তু বোন মিল ইউজ করতে পারো অথবা রক ফসফেট অথবা সিঙ্গেল সুপার ফসফেট, যে কোনো ধরনের ফসফরাস সমৃদ্ধ খাবার এই সময় আমাদের প্রয়োগ করতেই হবে। লিকুইড খাবার তো আমি অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে দেখিয়ে থাকি, কিন্তু আজকের এই ভিডিওতে আমি মিশ্র খাবার দেখাচ্ছি। এই মিশ্র খাবারও কিন্তু মাঝে মাঝে আমাদের টবের মিডিয়াতে প্রয়োগ করতে হয়। তো এখানে আমি 1 চামচের থেকেও সামান্য পরিমাণ কম ডিএপির দানা প্রয়োগ করলাম, তার কারণ টবটা অনেক বড় সাইজের, 20 ইঞ্চি বালতিতে গাছটা বসানো আছে সেই কারণে। তো এরপর দেখো এখানে দিয়ে দিচ্ছি আমি সিউইড গ্র্যানুলস। তো 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুলস দিলাম। যদি তোমরা বায়োজাইম বা মাইক্রোরাইজা ইউজ করতে পারো সেক্ষেত্রেও কিন্তু এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দেবে। এরপর দেবো আমি এখানে কম্পোস্ট। তো আমি এখানে গোবর সার ইউজ করছি, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট নিতে পারো অথবা পাতা পচা সার। হাতের কাছে যে কম্পোস্ট আছে সেই কম্পোস্ট ইউজ করবে। টবের সাইজ অনুযায়ী কম্পোস্ট প্রয়োগ করতে হবে। আমি এখানে 3 থেকে 4 মুঠো পরিমাণ কম্পোস্ট দিয়ে দিলাম। তো 3টে খাবার প্রয়োগ করার পর উপরে যে মিডিয়াটা আমি ভালোভাবে উঁচু করে রেখেছিলাম সেই মিডিয়া দিয়ে খাবারটাকে চাপা দিয়ে দিলাম। খাবার সবসময় একটু গভীরে দেওয়ার চেষ্টা করবে, খাবার কোনোদিন উপরের দিকে দেবে না। খাবার গভীরে দিলে গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেই খাবার গ্রহণ করতে পারে। বন্ধুরা যদি তোমাদের কাছে সিউইড লিকুইড থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছের পাতায় স্প্রে করতে পারো, মিডিয়াতে দেওয়ার প্রয়োজন নেই। চাইলে তোমরা মিডিয়াতেও প্রয়োগ করতে পারো। এই খাবার কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে। টবের মিডিয়া শুকনো থাকলে তবেই কিন্তু এই খাবার প্রয়োগ করা যাবে। খাবার প্রয়োগ করার পর দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। যদি তোমাদের ওখানে এই মুহূর্তে বৃষ্টি হয় তাহলে বৃষ্টি থামার পর অন্তত 2 থেকে 3 দিন পর যখন টবের মিডিয়া শুকনো হবে তখন তোমরা কিন্তু এই খাবার প্রয়োগ করবে। লিকুইড খাবার বা মিশ্র খাবার কখনোই ভেজা মাটিতে প্রয়োগ করতে যাবে না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। বন্ধুরা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা বা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা এই খাবার প্রয়োগ করলে কিন্তু অনেকটাই কমে যাবে। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি মাসে 10 দিন অন্তর অন্তর তোমরা কিন্তু পেঁয়াজের খোসা ভেজানো জলটা অবশ্যই প্রয়োগ করবে। পেঁয়াজের খোসা ভেজানো জল প্রয়োগ করলে গাছের পাতা সবসময় সবুজ থাকে। গাছে যেমন প্রচুর পরিমাণে কুঁড়ি আসে ঠিক তেমনই কিন্তু গাছের সেই কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে না। বন্ধুরা খাবার প্রয়োগ করার পাশাপাশি আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হলো গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ হচ্ছে কিনা। পোকামাকড়ের আক্রমণ হওয়ার আগেই কিন্তু আমাদেরকে কীটনাশক প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু আমাদের গাছের পাতা সবসময় ফ্রেশ থাকবে, সবুজ চকচকে থাকবে। প্রতি মাসের প্রথম সপ্তাহে এবং তৃতীয় সপ্তাহে যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করার চেষ্টা করবে এবং দ্বিতীয় সপ্তাহে ও চতুর্থ সপ্তাহে পেস্টিসাইড ইউজ করার চেষ্টা করবে। জবা গাছের জন্য সবথেকে ভালো জৈব কীটনাশক হলো কাকা। এই কাকা আমি কিন্তু প্রতি মাসে 2বার করে ইউজ করি 15 দিন অন্তর অন্তর। যদি তোমাদের গাছে পোকামাকড়ের আক্রমণ খুব বেশি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে পারো। 1 লিটার জলে 2 ml কাকা মিশিয়ে গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে, দেখবে কোনো রকম আর কোনো সমস্যা নেই। কিন্তু যদি পোকামাকড়ের আক্রমণ খুব বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু রাসায়নিক কীটনাশক তোমরা স্প্রে করতে পারো। জবা গাছের জন্য রাসায়নিক কীটনাশক একতারা প্রয়োগ করতে পারো, টাটা মানিক স্প্রে করতে পারো অথবা কনভিডা স্প্রে করতে পারো। তবে যদি প্রথম থেকে তোমরা নিম তেল বা কাকা পেস্টিসাইড স্প্রে করতে থাকো তাহলে এইগুলো স্প্রে করার কিন্তু আর প্রয়োজন হয় না।
বন্ধুরা এবার আসি জমির গাছের কথায়। যদি বাগানে জমিতে জবা গাছ থাকে সেক্ষেত্রে দেশি জবা গাছ অথবা হাইব্রিড জবা গাছে এই সময় আমরা কোন খাবার প্রয়োগ করব? এর আগে আমি তোমাদের বলেছিলাম সরিষার খোল ভেজানো জল প্রয়োগ করার কথা। এবার কিন্তু আমাদেরকে একটা মিশ্র খাবার প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে যে মিশ্র খাবারটা আমি টবের মিডিয়াতে প্রয়োগ করে দেখালাম এই একই খাবার প্রয়োগ করতে পারো, অথবা তোমরা কিন্তু কম্পোস্ট, নিমখোল এবং এনপিকে 10-26-26 অর্থাৎ সুফলা এটাও কিন্তু তোমরা জমির গাছে প্রয়োগ করতে পারো। জমির গাছে এনপিকে 10-26-26 তোমরা প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। সেটা হাইব্রিড জবা গাছ হতে পারে অথবা দেশীয় জবা গাছ। সরিষার খোল ভেজানো জল যেমন প্রয়োগ করছো জমির গাছে তেমন কিন্তু তোমরা 10 দিন অন্তর অন্তর প্রয়োগ করে যাবে, তার মাঝে একবার মিশ্র খাবারটা প্রয়োগ করে দেবে, তাহলে দেখবে অগণিত কুঁড়ি আসবে। আর পেস্টিসাইড কিন্তু অবশ্যই গাছের পাতায় স্প্রে করবে এবং ফাঙ্গিসাইডটাও, সেটা জমির গাছে হতে পারে আবার টবের গাছে। বন্ধুরা মাইক্রোনিউট্রিয়েন্টস, পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড এটা যদি তোমরা 5 থেকে 6 দিন গ্যাপ রেখে গাছে স্প্রে করতে পারো তাহলে কিন্তু জবা গাছে আর কোনো রকম কোনো সমস্যা আসে না। তো বন্ধুরা এই ছিল আমার দেশি জবা গাছের পরিচর্যার ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য, কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।